শুধু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এরকম একটা সঙ্গীত নির্বাচন করাই তো এখন উচিত। সম্প্রতি জাতীয় সঙ্গীত নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা বিভিন্নভাবে, কেউ এটার পক্ষে মানে পরিবর্তনের পক্ষে, কেউ পরিবর্তনের বিপক্ষে, মানে সমাজে একটা হট্টগোল বর্তমানে বলতে গেলে। কিছুদিন অনেক দিন আগ থেকে এইটা নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কথা হচ্ছে। হ্যাঁ, অনেকে বলতেছে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন মানে স্বাধীনতাকে অস্বীকার করা, হ্যাঁ, স্বাধীনতাকে ধ্বংস করা, তো এই ধরনের নানান কিছু কথা বলতেছে। তা আমার মত হচ্ছে জাতীয় সঙ্গীতটা, বর্তমানে যে জাতীয় সঙ্গীতটা আছে এটা সম্পূর্ণভাবে একদম পরিবর্তন করা দরকার। হ্যাঁ, এখন অনেকে বলবে এটার ভিতর আমরা এতদিনে আবেগ দিয়ে আসছি, এই জাতীয় সঙ্গীতের উপর উদ্বুদ্ধ হয়ে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছিল। আসলে আমি মনে করি যে তারা অনেক কিছুই বুঝে না, যার কারণে এই কথাগুলো বলতেছে। আমার এই কথাগুলো যদি ভুল হয় তাহলে আপনারা কমেন্ট করে জানান যে আসলে এই কথাগুলো, এই লজিকে এগুলো ভুল। দেখুন, এই জাতীয় সঙ্গীতটা কিভাবে আসলো। 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সঙ্গীতটা রচনা করেছিলেন। তার উদ্দেশ্য ছিল দুই বাংলাকে একত্র করা। এই যে পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা, এই দুই বাংলা ভাগ করার একটা, এটাকে বলা হয় বঙ্গভঙ্গ। এই বঙ্গভঙ্গ পরবর্তীতে রদ করা হয়, মানে বঙ্গভঙ্গ ভাগ করা হয়নি, কারণ হচ্ছে বিভিন্নভাবে এটার আন্দোলন গড়ে তোলা হয়। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে এই সঙ্গীতটা রচনা করেছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এখন এই আমার সোনার বাংলা বলতে কোন বাংলাকে বোঝায়? আমার সোনার বাংলা বলতে বোঝায় সমগ্র বাংলাকে বোঝায়। এটা শুধু পূর্ব বাংলা নয়, আবার পশ্চিম বাংলাও নয়, পূর্ব বাংলা পশ্চিম বাংলা দুইটা একত্রে। তা 1905 সালে এটা রচনা করার পরে 7ই আগস্ট এটা প্রথমে কলকাতার টাউন হলে এই সঙ্গীতটা গাওয়া হয়েছিল। আবার এই সঙ্গীতটার সুর নেওয়া হয়েছিল গগন হরকরার একটা সঙ্গীত আছে আমি কি পাবো তারে, এটা থেকে নেওয়া হয়েছিল। তাহলে তার মানে এই জাতীয় যে সঙ্গীতটা, এটার সুরটাও কিন্তু অরিজিনাল না। আচ্ছা, যাই হোক, তাহলে 1905 সালে এইটা রচনা করা হয়েছিল দুই বাংলাকে একত্র করার জন্য। তাহলে দুই বাংলা তখন আর ভাগ করতে দেওয়া হয়নি। এই ভাগ করতে দেওয়া হয়নি, এটার কারণ কি? কারণ হচ্ছে সে সময় কলকাতায় হিন্দুদের যে উচ্চ বংশ, যেমন ব্রাহ্মণরা বসবাস করত কলকাতায়, আর নিম্ন শ্রেণীর যে সকল হিন্দুরা আছে তারা বসবাস করত এই বাংলাদেশে। তাহলে কলকাতার যে সকল হিন্দুরা আছে যারা উচ্চ বংশের, তারা কখনো চায়নি এই পূর্ব বাংলার যে হিন্দুরা আছে তারা শিক্ষা দীক্ষায় এগিয়ে যাক বা তারা তাদের অধিকারে সোচ্চার হোক। কারণ দুই বাংলা যখন আলাদা হয়ে যাবে তখন স্বাভাবিকভাবেই তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে আমাদের উপর। তারা যাতে আমাদের উপর নিয়ন্ত্রণ হারাতে না পারে, এজন্য দুই বাংলাকে একাত্র রাখার জন্যই তাদের এই আন্দোলনটা। তখন রবীন্দ্রনাথ ঠাকুর এই রচনাটাই লিখেছিলেন। এরপর আরও একটা বিষয় আছে, 1912 সালে ঢাকায় একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার প্রস্তাবনা উঠেছিল। হ্যাঁ, যদিও ঢাকা ভার্সিটিটা 1921 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তো 2012 সালে যখন এই ঢাকা ভার্সিটি প্রতিষ্ঠা হওয়ার একটা প্রস্তাব উঠছিল, তখন ব্রিটিশরা চেয়েছিল যে এখানের মানুষগুলো অতটা শিক্ষিত হচ্ছে না বা তারা অশিক্ষিত একটা জাতি হিসাবে পরিচিত, তাদের ভিতর যাতে শিক্ষার প্রসার ঘটে সেজন্য একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা করেন। তখন এই বিশ্ববিদ্যালয়টার প্রতিষ্ঠা যাতে না করতে পারে তার জন্য যে লোকটা ভেটো দিয়েছিল সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বলেছিলেন যে চাষার ছেলেরা যদি বিশ্ববিদ্যালয়ে পড়ে তাহলে খেতে খামারে কাজ করবে কে, এটা ব্যঙ্গ বিদ্রুপ করে। তাহলে আমি বলবো যে রবীন্দ্রনাথ ঠাকুরও সে সময় এই পূর্ব বাংলার, মুসলমান বাদ দিলাম, হিন্দুরাও যাতে শিক্ষিত হোক বা অধিকার আদায়ে সোচ্চার হোক, তারা এটা চায়নি। এরপরে এই জাতীয় সঙ্গীতটা 1905 সালে প্রতিষ্ঠা, মানে সঙ্গীতটা রচনা করার পরে যখন জাতীয়তাবাদ বা দেশপ্রেম এই জিনিসগুলো একটু স্মৃতি হয়ে যায়, মানে আঞ্চলিক যে অখণ্ডতা, দুই বাংলা একাত্র করা, তো এই জিনিসগুলো যখন স্মৃত হয়ে যায় তখন এই জাতীয় সঙ্গীতটার কোনো খোঁজ খবর ছিল না, এটা একদম পড়েছিল।
1970 সালে জহির রায়হান তার একটি ছায়াছবিতে এই গানটি সংযোজন করেছিলেন। জীবন থেকে নেওয়া ছিল ছায়াছবিটার নাম। তিনি সংযোজন করার পরে এই ছায়াছবিটা বাংলাদেশের মানুষ দেখে তাদের ভিতরে একটা দেশপ্রেম কাজ করছিল। তারা এই সঙ্গীতটাকে এক প্রকার ভালোই বেসেছিল, কারণ এটার ভিতর তো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এখন অনেকে মনে করে সোনার বাংলা বলতে এই বাংলাদেশকে বোঝায়। আসলে এই সঙ্গীতটা সোনার বাংলা বলতে কলকাতা এবং এই বাংলায় মানে পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা দুইটাকে একাত্র করে বোঝায়। তারা এই সঙ্গীতটাকে ভালোবেসেছিল মানুষের মুখে মুখে। ওকে, ফাইন। এরপর 1971 সালে 3 জানুয়ারি তখন একটা জনসভা হয়েছিল, ছাত্রলীগ শ্রমিক লীগ তাদের জনসভায় এই সঙ্গীতটা গাওয়া হয়েছিল। এরকম করে আস্তে আস্তে এই সঙ্গীতটা মানে বা এই পূর্ব বাংলার মানুষের ভিতরে একটা কাজ করছে যে এটা ভালোবাসা। কারণ এটার মধ্যে তো এটা অস্বীকার করা যাবে না যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তার মানে এই বাংলাদেশটাকে যদি আপনি সোনার বাংলা হিসেবে দেখেন তাহলে কিন্তু এই জাতীয় সঙ্গীতটা একটা ভালোবাসা আছে, একটা দেশপ্রেম আছে। এমন না যে এটার ভিতর দেশপ্রেম নাই। তখন আমাদের হাতে ওইভাবে কোনো জাতীয় সঙ্গীত বা মানে জাতীয় সঙ্গীত হিসাবে দেওয়ার মতো কোনো সঙ্গীত আমাদের কাছে ছিল না। তারপরে 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরে তারপরে সংবিধান রচনা করা হয়েছিল। তারপর তো এইটার প্রথম 10 লাইন, এই যে জাতীয় বর্তমানে যে জাতীয় সঙ্গীতটা আছে এটা টোটাল হচ্ছে 25 লাইন, 10 লাইন সংযোজন করা হয়। দেখুন, এই সঙ্গীতটা পরিবর্তন করতে হবে এই কারণে, কারণ এর ভিতরে শুধু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এরকমের কোনো শব্দ নেই। এটা দুই বাংলাকে রিপ্রেজেন্ট করে। একটা জাতীয় সঙ্গীত মানে হচ্ছে একটা দেশকে ভালোবাসা, একটা দেশকে নিজের বুকে ধারণ করা। ওই সঙ্গীতটার ভিতরে এমন থাকতে হবে যে আমার নিজের দেশটাকে যাতে আমি ধারণ করতে পারি। তো এই সঙ্গীতটা পরিবর্তন করলে আপনার কী এমন সমস্যা হবে? মানে স্বাধীনতার বিপক্ষে কিভাবে চলে যাবে? এই সঙ্গীতটা তো একটা দেশপ্রেম ছিল, মুক্তিযোদ্ধারা এটা গেয়েছিল স্বাধীনতার সময়, সেটা ঠিক আছে। তখন যদি বর্তমানে আমাদের হাতে যতগুলো সঙ্গীত আছে বাংলাদেশকে ভালোবাসার বা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো, তখন যদি আমাদের হাতে এতগুলো সঙ্গীত থাকতো, কখনোই এই জাতীয় সঙ্গীতটাকে আমরা মানে এই যে আমার সোনার বাংলা এটাকে জাতীয় সঙ্গীত হিসাবে কখনোই সংযোজন করা হতো না। কারণ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো এর চাইতে অনেক অনেক গুণ এগিয়ে আছে বর্তমানের সঙ্গীতগুলো। এখন অনেকে মনে করে যে এই বর্তমানের যে জাতীয় সঙ্গীতটা এটা ছোটোবেলা থেকে আমরা আমাদের আবেগ ভালোবাসা দিয়ে আসছি, নতুন একটা জাতীয় সঙ্গীত আসলে তার ভিতর আমরা আমাদের আবেগটাকে নিহিত করতে পারবো কিনা। এখন তাদের কাছে আমার প্রশ্ন যে এই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা কি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে? নো, এটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না, এটা দুই বাংলাকে রিপ্রেজেন্ট করে। তাহলে শুধু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এরকম একটা সঙ্গীত নির্বাচন করাই তো এখন উচিত। অনেকে মনে করতে পারে এই জাতীয় সঙ্গীতটা পরিবর্তনটা হচ্ছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর একজন হিন্দু, এরকম জাতিগতভাবে। এখন আমার কথা সেটা না। বর্তমানে বাংলাদেশে অনেক মেধাবী হিন্দুরা আছে, তারা লিখে দিক, তারা এই বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করে এরকম অনেকগুলো সঙ্গীত রচনা করুক, 8-10টা সঙ্গীত রচনা করুক, তার ভিতরে একটা কমিটি করে সেখান থেকে একটা নির্বাচন করা হোক। সমস্যা কোথায়? এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এই দেশের নাগরিক ছিল না, আবার এই জাতীয় সঙ্গীতটা রচনা করা হয়েছিল দুই বাংলাকে একত্র করার জন্য। তো এত বিতর্ক নিয়ে এই সঙ্গীতটা কেন থাকবে? এই সঙ্গীতটা পরিবর্তন করা মানে বাংলাদেশের স্বাধীনতাকে বিকিয়ে দেওয়া। এটা কিভাবে, মানে কোন লজিকে আপনাদের এই যুক্তি যে স্বাধীনতাকে বিকিয়ে দেওয়া? এখন এই জাতীয় সঙ্গীতটা পরিবর্তনের কথা ওঠার সাথে সাথে অনেকে বলতেছে আপনাদের এত সমস্যা কেন, জাতীয় সঙ্গীত এত সমস্যা কেন? আর এটা পরিবর্তন হতে পারে না, কালক্রমে সব কিছু পরিবর্তন হচ্ছে। বর্তমানে বিশ্বের সাথে তাল মিলিয়ে সব কিছু আধুনিক হয়ে যাচ্ছে। তো এই সঙ্গীতটা একটা বিতর্কিত সঙ্গীত কেন থাকবে? এটা তো বাংলাদেশের কোনো সঙ্গীত না, আবার বাংলাদেশের কোনো নাগরিকের হাতের লেখায়ও না। পৃথিবী থেকে এমন নজির নাই যে জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়নি। অনেক দেশ আছে জাতীয় সঙ্গীত, সাউথ আফ্রিকা বলেন, নেপাল বলেন, এগুলো জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়ে আসছে। কোনো একটা সঙ্গীতের যদি বিতর্ক থাকে তাহলে সেটা অবশ্যই পরিবর্তন হতে পারে। আমরা আমাদের আবেগ এমন একটা সঙ্গীতের ভিতর দিব যেখানে এই বাংলাদেশটাকে হাইলি রিপ্রেজেন্ট করে। এই এখন অনেকে বলে যে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন মানে সে পাকিস্তানি, মানে এইটা
মানে আমি জানি না, কেউ যদি কারো মতের বিরুদ্ধে চলে যায় তাহলে সে পাকিস্তানি হয় কিভাবে। পাকিস্তানিরা এই দেশের মানুষের প্রতি জুলুম করেছে বিধায় এই দেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছে, স্বাধীনতা লাভ করেছে। এখন পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক হতেই পারে রাষ্ট্রীয়, সেটা ভিন্ন কথা, কিন্তু আমরা আমাদের স্বার্থে অটল। এমন না যে আমাদের স্বার্থ আমরা পাকিস্তানের ভিতর বিকিয়ে দেব বা পাকিস্তানকে আমরা অনেক কিছু দিয়ে দেব আমাদের স্বার্থ ত্যাগ করে, এরকম কিছু না। আমরা আমাদের নিজের সত্তায় বাঁচতে চাই, আমরা আমাদের সম্মান নিয়ে বাঁচতে চাই। এই বাংলাদেশের মুসলমান বলেন হিন্দু বলেন, প্রত্যেকের একটা জাগ্রত মনোভাব থাকতে হবে যে এই বাংলাদেশ আমার বাংলাদেশ। এখানে কোনো মুসলমানের একক বাংলাদেশ না, কোনো হিন্দুদের একক বাংলাদেশ না, এটা সবার বাংলাদেশ। অতএব সর্বোপরি বলবো এই জাতীয় সঙ্গীতটা অবশ্যই পরিবর্তন করা দরকার।